হ্যালো স্টুডেন্ট, স্বাগত জানাই তোমাদের বাংলা একাডেমি চ্যানেলে। আজকে আমাদের আলোচনার বিষয় কবি পাবলো নেরুদার অসুখী একজন কবিতাটি। কবিতাটি দশম শ্রেণীর পাঠ্য। ঠিক আছে, চলো আমরা এবার আলোচনায় ঢুকে যাই। তোমরা বাঁদিকে ছবির মধ্যে যাকে দেখছো ইনি হচ্ছেন কবি পাবলো নেরুদা। ঠিক আছে, ইনি হচ্ছেন চিলির কবি পাবলো নেরুদা। চলো এরপর আমরা জেনে নেব কোন কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে। ঠিক আছে, কবিতাটি বিদেশি ফুলে রক্তের ছিটে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। বিদেশি ফুলে রক্তের ছিটে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আমরা আগেই বলেছিলাম কাব্যগ্রন্থ কি, অনেকেই জানো না। আমি আরেকবার এখানে বলে দিচ্ছি ছোট্ট করে। ঠিক আছে, কাব্যগ্রন্থ মানে কি? কাব্য মানে কবিতা, তাই তো? এই যে আমরা একটা কবিতা পড়ছি, এটাকেই আমরা কাব্য বলবো। ঠিক আছে, আর গ্রন্থ কখন বলবো? যখন এই কবিতাটা নিয়ে এর পাশাপাশি আরো অনেকগুলো কবিতা যখন তার সমাহার হয়ে যাবে, মানে তারই লেখা, ধরো কবি পাবলো নেরুদারই লেখা অনেকগুলো কবিতা যখন একসাথে সমাহার হয়ে একটা বই তৈরি হবে, শুধু তারই লেখা কবিতা থাকবে সেখানে, তারই লেখা কবিতা থাকবে সবকটি, তখনই সেটা হয়ে যাবে তার কাব্যগ্রন্থ। ঠিক আছে, সেই রকমই একটা কাব্যগ্রন্থ রচনা করেছিলেন কে? কবি নবারুণ ভট্টাচার্য, অনুবাদক। ঠিক আছে, এই কবিতাটাকে অনুবাদ করেছিলেন কে? নবারুণ ভট্টাচার্য। আমাদের এটা মনে রাখতে হবে। এই যে এই ছবির মধ্যে যাকে দেখছো তোমরা, ইনি হচ্ছেন কবি নবারুণ ভট্টাচার্য। আর ইনি এই চিলির লেখক পাবলো নেরুদার কবিতাটা কি বাংলায় কি করেছে? অনুবাদ করেছে। কিন্তু চিলির কবি, ঠিক আছে, স্প্যানিশ ভাষায় লেখা কবিতাটা লেখা হয়েছে। ঠিক আছে, মূল কবিতা। আমরা তো স্প্যানিশ ভাষা বুঝি না, তাহলে আমাদের কি করতে হবে? বাংলায় পড়তে হবে। তার জন্য বাংলায় কি অনুবাদ করেছেন? বাংলায় অনুবাদ করেছেন এই দেখছো নবারুণ ভট্টাচার্য। ইনি বাংলায় অনুবাদ করেছেন কবিতাটাকে, এবং আমাদের ক্লাস 10-এর পাঠ্য হিসেবে এই কবিতাটাকে নেওয়া হয়েছে। ঠিক আছে, মনে থাকবে। এবার জেনে নেব, চলো। পাবলো নেরুদা তো আমরা নাম জানলাম বাংলায়, কিন্তু এই পাবলো নেরুদার আসল নাম কি? মানে স্প্যানিশ ভাষায় চিলির কবি, তো তিনি তো চিলির কবি, তার আসল নাম কি? চলো আমরা জেনে নিই। তার আসল নাম হচ্ছে নেকতালি রিকার্দো রেজ বাসুয়ালতো। ঠিক আছে, এটা হচ্ছে তার স্প্যানিশ ভাষার নাম। ঠিক আছে, তিনি মূল কবিতা তার নাম কি ছিল? এই যে অসুখী একজন আমরা কবিতাটা পড়ছি, এটা তো বাংলায় অনুবাদ করেছিলেন নবারুণ ভট্টাচার্য, কিন্তু এই কবিতাটার স্প্যানিশ নাম কি ছিল? চলো দেখে নিই আমরা। লা ডেসডি চাড্ডা লা ডেসডি ছাড্ডা। ঠিক আছে, এই কবিতাটার আসল নাম হচ্ছে এইটা। এবার আমরা জেনে নেব, এই যে এই কাব্যগ্রন্থটা আমরা পড়ছি, এটা তো বাংলা কাব্যগ্রন্থ। এটার স্প্যানিশ ভাষায় যে কাব্যগ্রন্থটি যেটা লিখেছিলেন, আসল মূল কাব্যগ্রন্থ যেটা লিখেছিলেন, কে লিখেছিলেন? পাবলো নেরুদা, যার নাম কি? নেফতালি। ঠিক আছে, নেকতালি। তিনি লিখেছিলেন এই মূল কাব্যগ্রন্থটি। সেটার নাম কি ছিল? এক্সট্রা ভাগাড়িয়া। এই গ্রন্থটি ছিল তার লেখা মূল কাব্যগ্রন্থ। তাহলে যদি আমাদের এখান থেকে প্রশ্ন আসে, ধরো যদি বলা হয় অসুখী একজন কবিতাটির মূল মূল কবিতার নাম কি ছিল? অসুখী একজন এই কবিতাটির মূল কবিতা কি ছিল, বা মূল কবিতার নাম কি ছিল? তখন আমরা কি লিখবো? লা ছাডা লা ছাডা। ঠিক আছে, এরপরে যদি প্রশ্ন আসে, ধরো যখন বলবে বিদেশি ফুলে রক্তের ছিটে কাব্যগ্রন্থের মূল কাব্যগ্রন্থটি নাম কি, তখন আমরা কি লিখবো? এক্সট্রা ভাগাড়িয়া। বা যদি আসে এই অসুখী একজন কবিতাটির মূল কাব্যগ্রন্থ কোনটি, ঠিক আছে, যদি আসে মূল কাব্যগ্রন্থ কোনটি, তখন আমরা কি লিখব? এক্সট্রা ভাগাড়িয়া। কিন্তু যদি এমনি দেয় অসুখী একজন কবিতাটির কাব্যগ্রন্থের নাম কি, তখন আমরা লিখব বিদেশি ফুলে রক্তের ছিটে। ঠিক আছে, বিদেশি ফুলে রক্তের ছিটে। এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট, এই জায়গাগুলো মনে রাখবে। ঠিক আছে, ইনি হচ্ছেন কবি পাবলো নেরুদা। ঠিক আছে, যার আসল নাম নেকতালি রিকার্দো
রেজ বাসুয়ালতো। ঠিক আছে, চলো এরপরে আমরা কি বলেছিলাম, এরপরে আমাদের জানতে হবে কবির সম্বন্ধে খুব বিস্তারিত হবে। আমরা বলেছিলাম কবির সম্বন্ধে আমরা ধারণা রাখলেই তার কবিতাটির সম্বন্ধে আমাদের ধারণা আরো ভালোভাবে জলের মতো পরিষ্কার হয়ে ভেসে উঠবে চোখের সামনে। ঠিক আছে, সেই জন্য আমাদের প্রথমেই জানা দরকার কবিতাটার আগে কবির সম্বন্ধে। চলো আমরা জেনে নিই কবির সম্বন্ধে। আমরা তো অনুবাদক, এই যে তর্জমা করেছেন, এখানে লেখা আছে দেখো, কবিতাটি তর্জমা করেছেন কে? নবারুণ ভট্টাচার্য। ঠিক আছে, এই যে নবারুণ ভট্টাচার্য, ইনি তর্জমা করেছেন, মানে বাংলায় অনুবাদ করেছেন কবিতাটিকে। ইনি স্প্যানিশ ভাষায়, মূল কাব্যগ্রন্থ স্প্যানিশ ভাষায় তিনি লিখেছেন, এবং এই স্প্যানিশ ভাষাটাকে বাংলা ভাষায় অনুবাদ করেছেন কে? নবারুণ ভট্টাচার্য। ঠিক আছে, চলো এবার আমরা জেনে নেব পাবলো নেরুদার সম্পর্কে। পাবলো নেরুদা জন্মগ্রহণ করেছিলেন কোথায়? 1904 সালে। 1904 সালে জন্মগ্রহণ করেছিলেন কোথায়? চিলির সীমান্ত শহর, চিলির সীমান্ত শহরে পারলেতে তিনি জন্মগ্রহণ করেছিলেন, পারলেতে। তাহলে চিলির প্রশ্ন আসতেই পড়ে, কবি পাবলো নেরুদা কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তাহলে আমাদেরকে মনে রাখতে হবে চিলির সীমান্ত শহর পারলেতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ঠিক আছে, তিনি কি কি ছিলেন চলো আমরা জেনে নিই। তিনি একদিকে কবি ছিলেন, এই যে আমরা কবিতা পড়ছি তার লেখা, কবি ছিলেন। আর তিনি কি ছিলেন? তিনি কূটনীতিবিদ ছিলেন। কূটনীতিবিদ বলতে কি জানো? যারা সমস্ত রাষ্ট্রের সাথে সামঞ্জস্য বজায় করে চলে। ধরো প্রত্যেক দেশে একটা করে কূটনীতিবিদ থাকে, ঠিক আছে, যেটা সরকার নিয়োগ করে। ঠিক আছে, সেই দেশের সরকার নিয়োগ করে। সেই রকমই একেও কূটনীতিবিদ হিসেবে নিয়োগ করেছিলেন সরকার, চিলির সরকার। ঠিক আছে, স্প্যানিশ সরকার। ঠিক আছে, তিনি আর কি ছিলেন? রাজনীতিবিদ ছিলেন। তিনি রাজনীতিবিদও ছিলেন। ঠিক আছে, তার মানে তার রাজনৈতিক বিষয়েও জ্ঞান ছিলেন খুব সুন্দর, খুব ভালো। ঠিক আছে, তার প্রকৃত নাম তো আমরা পড়লাম, এটাই। তবুও তোমরা একবার দেখে নাও এখান থেকেই, সরি, এখান থেকে তোমরা একবার দেখে নেবে। ঠিক আছে, এটা তার প্রকৃত নাম, মানে আসল নাম। কার আসল নাম? পাবলো নেরুদার। পাবলো নেরুদার এই যে নামটা করেছেন, এই যে বাংলা পাবলো নেরুদা নামটা করেছেন, এই নামটার উৎস কি চলো আমরা জেনে নিই। মানে কোথা থেকে পেয়েছি এই নামটাকে আমরা। ঠিক আছে, এই যে পাবলো নেরুদা নামটা রাখা হয়েছে, সেই নামটা আমরা কোথা থেকে পেয়েছি আমরা দেখে নিই চলো। এক হচ্ছে কি, চেক লেখক, চেক লেখক কে? জান নেরুদা। জান নেরুদার নাম অনুসারে হতে পারে। এবং পাবলো, এই যে পাবলো নামটি আমরা পাচ্ছি, সেটা আমরা কোথা থেকে? পাবলো পিকাসো। পাবলো পিকাসো আমরা শুনেছি, দেখবে সবাই শুনে থাকবে পাবলো পিকাসো। সেই পাবলো পিকাসোর নাম অনুসারে আমরা এই পাবলো নামটা পেয়েছি। ঠিক আছে, মানুষের প্রতি ভালোবাসা নিয়ে তিনি যেমন কবিতা লিখেছিলেন, মানে তিনি তো কবিতা লিখেছিলেন, বেশ ভালো ভালো কবিতা লিখেছিলেন, তার কবিতা খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন, তিনি ফুটে উঠেছেন সেই কবিতাগুলো। এছাড়াও তেমনি লিখেছেন কি? ঐতিহাসিক মহাকাব্য। তিনি আর কি কি লিখেছেন? তেমনি ঐতিহাসিক মহাকাব্য লিখেছেন। আর কি লিখেছেন? রাজনৈতিক ইস্তেহার, এই যে তিনি প্রকাশ্যে, মানে সবার সামনে প্রকাশ্যে রাজনৈতিক ইস্তেহারও দিয়েছিলেন তিনি। এছাড়াও 1927 সালে চিলির, এই যে চিলি শহরটা আমরা জানলাম যেখানে তিনি বাস করেন, যেখানে তিনি থাকেন, সেই চিলির শহর 1927 সালে চিলির শহর কি সরকার হিসেবে, সরকারে তাকে রাষ্ট্রদূত, এই যে রাষ্ট্রদূত করেছেন, রাষ্ট্রদূত করে রেঙ্গুনে পাঠিয়েছিলেন। রাষ্ট্রদূত করে কোথায় পাঠিয়েছিলেন যদি প্রশ্ন আসে, কবি পাবলো পিকাসোকে চিলির শহরের রাষ্ট্রদূত করে কোথায় পাঠিয়েছিলেন? তাহলে আমরা কি লিখবো? রেঙ্গুনে। ঠিক আছে, এ পদে থেকে তিনি চীন, মানে এই পদে যখন তিনি ছিলেন তখন চীন, জাপান ও কলম্বো সহ ভারতেও আসেন। মানে যখন তিনি রাষ্ট্রদূত ছিলেন তখন এখানেও এসেছিলেন, চীনেও গিয়েছিলেন, জাপানেও গিয়েছিলেন, কলম্বো দেশেও গিয়েছিলেন, আর কোথায়? আমাদের ভারত দেশেও তিনি এসেছিলেন। ঠিক আছে, 1971 সালে তিনি কি পান? সাহিত্য নোবেল পুরস্কার পান, নোবেল পুরস্কারে ভূষিত হন। আমাদের দেশে নোবেল পুরস্কার বিজয়ী কে ছিলেন? কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তাই তো? সেই রকমই এই নোবেল পুরস্কার পেয়েছিলেন সেই দেশের, স্প্যানিশ দেশের, সেই চিলির দেশের, চিলি শহরের কবি পাবলো নেরুদা। ঠিক আছে, চিলিতে আগস্তো পিনোচেতের নেতৃত্বাধীন সামরিকের অভ্যুত্থানের সময় ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তাহলে চিলিতে আগস্তা পিনোচেতের নেতৃত্বাধীন যখন তিনি দেন, তখন তার অভ্যুত্থানের, সামরিক অভ্যুত্থানের সময় তার ক্যান্সার হয়েছিল, এবং সেই ক্যান্সারের জন্য তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ঠিক আছে, কে? নেরুদা।
তাই তো? ৩ দিন পরেই হৃদয়ারোগে আক্রান্ত হয়। তারপরে তার ৩ দিন পর কি হয়? হৃদয়ারোগ মানে হার্ট অ্যাটাক আসে। আর এই হার্ট অ্যাটাকেই তিনি মারা যান, মানে পরলোক গমন করেন। ঠিক আছে? এবার আমরা জানবো তার রচিত কাব্যগ্রন্থগুলো। ঠিক আছে? এই যে আমরা বললাম কাব্যগ্রন্থ একটা যেটা যেমন হয় সেই রকমই তার রচিত কাব্যগ্রন্থগুলোর নামগুলো আমরা জেনে নেব চলো। কি আছে? ২০টা প্রেমের কবিতা এবং একটি হতাশার গান। ২০টা প্রেমের কবিতা এবং একটি হতাশার গান হচ্ছে তার একটা কাব্যগ্রন্থের নাম। ঠিক আছে? মানে একটা পুরো বইয়ের নাম। এ পৃথিবীর আবাসভূমি একটা কাব্যগ্রন্থ। প্রাণের স্পেন, স্পেন দেশ, প্রাণের স্পেন বলছে। বিশ্ব সঙ্গীত, চিলির পাথর, যে শহরে তিনি বাস করতেন, চিলির পাথর। তারপরে কি বলছেন? হোয়াকিন মুরিয়েতার গড়িয়া ও মৃত্যু, এটা হচ্ছে তার একটা কাব্যগ্রন্থ। ক্যাপ্টেনের কবিতা, এটা হচ্ছে তার একটা কাব্যগ্রন্থ। শীতের বাগিচা, এটা হচ্ছে তার একটা কাব্যগ্রন্থ। ঠিক আছে? এই তো গেল আমরা কবির সম্বন্ধে একটা সাধারণ ধারণা নিলাম। এরপরে আমাদের কবির সম্বন্ধে একটা ধারণা রাখতে হবে যে সেই সময় স্পেনের গৃহযুদ্ধ চলছিল। যখন কবিতাটি লিখছেন কবি, ঠিক আছে, তখন সেই সময় স্পেন দেশ, আচ্ছা ঠিক আছে, তো সেই দেশে গৃহযুদ্ধ চলছিল এবং সেই দেশের যুবকদের, প্রত্যেক যুবকদের যুদ্ধে যেতে হতো, এটা তার নিয়ম ছিল সেই দেশের। মানে সরকার সেই দেশের প্রত্যেক যুবককে যুদ্ধে নিয়ে গিয়েছিল। ঠিক আছে? এবং সেই যুদ্ধে নিয়ে যাওয়ার সময়ই এই কবিতাটি কবি রচনা করেছিলেন। মানে কবিও যুদ্ধে গিয়েছিলেন, আমরা এর থেকেই জানতে পারি। ঠিক আছে? কবিও সেই যুদ্ধে গিয়েছিলেন। যখন কবিতাটি লেখা হয় তখন কবি যুবক ছিলেন এবং সেই সময় যখন কবি যুদ্ধে যায় সেই সময়ের ভাবনারই একটা কবিতা হচ্ছে এই কবিতা অসুখী একজন কবিতাটি। ঠিক আছে? চলো এবার আমরা কবিতার আলোচনায় চলে যাব সরাসরি। তাই তো? কবিতাটিতে কি বলছে আমরা খুব সুন্দরভাবে জলের মতো পরিষ্কার করে বুঝে নেব। ঠিক আছে? সবাই মন দিয়ে শুনবে। কবিতার নাম কি বলছে? অসুখী একজন। তাই তো? কবিতার নাম অসুখী একজন। তোমরা এখানে ছবিতে দেখতে পাবে, এই যে এইখানে কবি, একেই ধরে নাও কবি পাবলো নেরুদা, আর ইনিই হচ্ছেন তার সঙ্গী, তার প্রেমিকা, তার গৃহিণী। ঠিক আছে? তো তিনি যখন যুদ্ধে যাচ্ছেন তখন তার সাথে তার দেখা হচ্ছে না এবং সেই ভাবনাকেই তিনি কবিতায় কিভাবে ফুটিয়ে তুলছেন চলো আমরা দেখে নেব। ঠিক আছে? চলো কি বলছে? আমি তাকে ছেড়ে দিলাম, আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়। আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়। আমি চলে গেলাম দূর দূরে, আমি চলে গেলাম দূর দূরে। এই যে দূর দূরে, এখানে যে দূর দূরে কবিতাটা, এখানে ৩টে ডট তোমরা পাচ্ছ, এর মানে কি বোঝাচ্ছে আমরা জেনে নেব। তার আগে জেনে নিই কবিতার লাইনটিতে কি বলছে চলো। আমি তাকে ছেড়ে দিলাম, মানে কাকে? তার প্রিয়তমাকে তিনি ছেড়ে আসছেন, মানে যুদ্ধে যাচ্ছেন, যাবার সময়। ঠিক আছে? আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে। কাকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে? তার প্রিয়তমাকে দাঁড় করিয়ে রেখে। ঠিক আছে? তার প্রিয়তমা দরজায় দাঁড়িয়ে আছে যখন তিনি বেরিয়ে আসছেন, যুদ্ধে যাচ্ছেন, যখন স্পেনের গৃহযুদ্ধের সময় যখন যুদ্ধ করতে যাচ্ছেন, তখন সেই অপেক্ষায়, তার প্রিয়তমাকে অপেক্ষায় রেখে, দরজায় দাঁড় করিয়ে রেখে তিনি চলে যাচ্ছেন কোথায়? যুদ্ধে। আমি চলে গেলাম দূর দূরে। দূর দূরে বলতে কি বোঝাচ্ছে দেখো ভালো করে। ঠিক আছে? দূর, দূর, তারপরে কি আছে? ৩টে ডট দিচ্ছে, তাই তো? ৩টে ডট দিয়ে দেখো আবার বলছে দূরে। দূর দূরে। আমরা দূর বলতে সাধারণত কি বুঝি? মানে ধরো ওই যে ও দূরে চলে যাচ্ছে, মানে ও কিছুটা দূরে যাচ্ছে, যখন সে আবার ফিরে আসতে পারবে সেখান থেকে, যেখান থেকে আমরা ফিরে আসতে পারি সেটাকেই সাধারণত দূর বলি। ঠিক আছে? কিন্তু যখন আমরা বলবো দূর দূরান্তে চলে গেছে, সে চলে গিয়েছে দূর দূরান্তে, মানে সেখান থেকে সে কখন আসবে, কবে আসবে তার কোনো ঠিকানা নেই, তার কোনো আশা নেই। তাই বলছে
দূর দূরান্তে, সেখান থেকে কবি আসলেও ফিরে আসতে পারবে কিনা তার কোনো আশা নেই, তার কোনো সম্ভাবনা নেই। তাই বলছে আমি চলে গেলাম দূর দূরান্তে, মানে তার থেকে অনেক অনেক দূরে চলে গেলাম, সেখান থেকে আর ফিরবো কিনা কোনো সম্ভাবনা নেই আমার। তাই বলছে সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। এই দেখো কি বলছেন, সে জানতো না, কবি বলেই দিচ্ছে যে আমি আর কখনো ফিরবো কিনা সেটা আমার কোনো আর আশা নেই। তবুও সেটা কিন্তু তার প্রিয়তমা জানতো না, ঠিক আছে? তার প্রিয়তমাকে সে বলে গেছে যুদ্ধে যাচ্ছে, কিন্তু সেটা ফিরে আসতে পারে, সেখান থেকে একটা সম্ভাবনা তিনি তাকে দেখিয়ে গেছেন। কিন্তু কবি তো জানে যে যুদ্ধে যদি যায়, যারা যুদ্ধে যায় তারা সেখান থেকে আর ফিরবে কিনা তার কোনো আশা নেই। কারণ বেশিরভাগই যুদ্ধে কি করে, সেনাদের প্রাণ দিতে হয়, তাই তো? যুদ্ধে সেনাদের প্রাণ দিতে হয়। তাই কবি ধরেই নিয়েছেন যে তিনিও প্রাণ দেশের জন্য দিয়ে দেবেন। তাই বলছে সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। একটা কুকুর চলে গেল, এবার দেখো, একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। একটা কুকুর, একটা কুকুর রাস্তা দিয়ে চলে যাচ্ছে এবং হেঁটে যাচ্ছে কে? নান বলতে এখানে কি বোঝাচ্ছে? নান বলতে আমরা সাধারণত খ্রিস্টান সন্ন্যাসীদের বোঝাই, যারা গির্জায় থাকে, ঠিক আছে? আমরা গির্জায় দেখি যারা ফাদার, যাদেরকে আমরা বলি, ঠিক আছে, সেই সব তাদেরকেই বলা হয়, গির্জার সন্ন্যাসীদেরকেই বলা হয় নান। তাই বলছে একটা কুকুর হেঁটে গেল এবং একটা গির্জার নানও গেল হেঁটে। মানে এখানে এই দুটো লাইনে কি বোঝাচ্ছে দেখো, এই লাইনে একটা বড় জিনিস বুঝিয়ে দিচ্ছে, ঠিক আছে? সেই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। একটা কুকুর চলে গেল বলতে কি বোঝাচ্ছে, এবং একটা গির্জার এক নান হেঁটে চলে যাচ্ছে মানে কি বোঝাচ্ছে? অর্থাৎ সময় তার ছন্দে নিয়মিত চলেছে, সময় কারো জন্য থেমে থাকে না, ঠিক আছে? কুকুরটা যেমন একটা ছন্দে চলে গেল রাস্তা দিয়ে হেঁটে, সেই রকমের রাস্তা দিয়ে হেঁটে চলে গেল কে? গির্জার এক নান, মানে গির্জার এক সন্ন্যাসী, সন্ন্যাসীও হেঁটে চলে গেল, ঠিক আছে? তো তারা তাদের ছন্দময় জীবনে চলে যাচ্ছে। হেঁটে যাচ্ছে কে? হেঁটে গির্জার মধ্যে দিয়ে কে হেঁটে যাচ্ছে? গির্জায় যে হেঁটে যাচ্ছে নান বলতে সন্ন্যাসী। সে কোন পথের উদ্দেশ্যে হেঁটে চলেছে? এখানে তার একটা অন্তর, একটা ভাবনা আছে, বোঝো জিনিসটা ভালো করে, ঠিক আছে? হেঁটে যাচ্ছে মানে সন্ন্যাসী যিনি গির্জার ফাদার, যিনি, তিনি হেঁটে যাচ্ছে কি? ঈশ্বরকে পাবার আশায়, ঈশ্বরকে, ঈশ্বরের ধ্যানে তিনি হেঁটে চলেছে, ঈশ্বরের ধ্যানে তিনি তার ছন্দময়ে তিনি হেঁটে চলেছেন তালে, তার তালে। এবং কুকুর তার রাস্তা দিয়ে হেঁটে চলেছে কিছু খাবারের আশায়, কিছু পাবার আশায়, ঠিক আছে? মানে তার নিজের উদ্দেশ্যে, সবাই তার নিজের নিজের উদ্দেশ্যে হেঁটে চলেছে। সেই রকমই কবিও হেঁটে চলেছে কি? তার উদ্দেশ্যে, তাকে যুদ্ধে যেতে হবে তার উদ্দেশ্যে, ঠিক আছে? তো বলছে সময় কারো জন্য থেমে থাকে না, সময় নিজ ছন্দে সব সময় বেগে, আপন বেগে ছুটে চলেছে। তাই বলছেন এইরকমই সময় সবার জন্য ছুটে চলেছে, সবাই নিজের নিজের সেই সময়ে কাজ করে চলেছে, ঠিক আছে? একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল, একটা সপ্তাহ কেটে গেল আর একটা বছর কেটে গেল, বোঝো লাইনটা ভালো করে। এইবার তার যাবার এক সপ্তাহ হয়ে গিয়েছে, ঠিক আছে? প্রিয়তমাকে ছেড়ে আসা তার এক সপ্তাহ হয়ে গিয়েছে, আর একটা বছর কেটে গেছে। এক সপ্তাহ পরে আবার একটা বছর কেটে গেল, মানে এক সপ্তাহ কাটলো, তারপরে একটা বছর কেটে গেল তার প্রিয়তমাকে ছেড়ে আসা, মানে যুদ্ধে তিনি বেরিয়ে পড়েছেন, একটা সপ্তাহ পেরিয়ে গেছে এবং একটা বছর তারপর পেরিয়ে গেছে। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। এই দেখো, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। ওই যে এক সপ্তাহ আগে বা এক বছর যেটা হয়ে গেছে, সেই এক বছর আগে যেই পায়ের ছাপ দিয়ে তিনি যুদ্ধে বেরিয়ে পড়েছিলেন, প্রিয়তমাকে পিছনে রেখে, প্রিয়তমাকে ঘরের উঠোনে রেখে, দরজায় দাঁড় করিয়ে রেখে তিনি বেরিয়ে পড়েছিলেন যুদ্ধের উদ্দেশ্যে, তার ফলে তো তিনি রাস্তা দিয়ে, যেই রাস্তা দিয়ে হেঁটেছেন তার একটা পায়ের ছাপ ছিল। তাই বলছে পায়ের ছাপটা হয়তো এক সপ্তাহ ছিল, তারপরে একটা বছর কেটে গিয়েছে, কিন্তু তারপরে সেই পায়ের ছাপটা আর নেই। ধুয়ে দিল, বৃষ্টির জলে ধুয়ে দিল। বৃষ্টি হয়েছে তার একটা বছরে, একটা বছরে ঝড় হতে পারে, বৃষ্টি হতে অনেক কিছু হতে পারে, ঝড় ঝাপটার দিন অনেক কিছু হতে পারে, আর সেই ঝাপটার মধ্যে দিয়েই কবির পায়ের ছাপটা মুছে দিয়েছে, তার ফিরে আসার, যুদ্ধে আসার পায়ের ছাপটা মুছে দিয়েছে, ঠিক আছে? ঘাস জন্মালো রাস্তায়। এবার কি বলছেন, ওই যে বৃষ্টিতে ধুয়ে দিল তার পায়ের ছাপ এবং সেই জায়গায় ঘাস জন্ম নিল, নতুন ঘাস জন্ম নিল, ঘাস জন্মালো রাস্তায়। তাই বলছেন তার পায়ের ছাপ মুছে দিয়ে সেই জায়গায় ঘাস জন্মালো নতুন করে, কিন্তু তিনি আর ফিরছেন না এখনো। এবার কি বলছে দেখো, এরপরে তার প্রিয়তমার কথা পাবো এই লাইনটার মধ্যে আমরা, ঠিক আছে? দেখো কি বলছে, আর একটা পর, আর একটার পর একটা, একটার
পর একটা, মানে একটার পর আরেকটা, কি একটার পর আরেকটা, পাথরের মতো, পর পর পাথরের মতো, পাথর একটার পর একটা পাথর কি হচ্ছে তার প্রিয়তমার ওপর, মানে এত চাপ পড়ছে দেখো কিভাবে, বছরগুলো নেমে এলো তার মাথার উপর, মানে তিনি চিন্তিত, এখনো তিনি তার প্রিয়তমার জন্য, এখনই তিনি তার প্রেমিকের জন্য, তার প্রিয়তমা তার প্রেমিকের জন্য এখন অপেক্ষা করছেন, এবং তিনি আশ্চর্য যাচ্ছেন, অবাক হচ্ছেন, কেন তিনি এখনো ফিরছেন না, কেন তিনি এখনো ফিরছেন না, একটা মনের মধ্যে একটা ভাবনা তৈরি হচ্ছে, একটা একটা আবেগ তৈরি হচ্ছে তার প্রেমিকের জন্য, ঠিক আছে, তাই বলছেন আর একটার পর একটা, মানে আশায় তিনি এখনো ঘর বাঁধছেন তার প্রেমিকা, তাই বলছেন একটার পর একটা পাথরের মতো পাথর পার হচ্ছে, পাথরের মতো মানে এখানে পাথর বলতে কি, তার শক্তে দিন কাটছে, তার খুব দুঃখে দিন কাটছে, মানে প্রিয়তমাকে ছাড়া তার খুব দুঃখে দিন কাটছে, তার প্রেমিককে ছাড়া তার খুব দুঃখে দিন কাটছে, তাই বলছে এই দিনগুলো তার কাছে মনে হচ্ছে পাথরের মতো শক্ত, তার কাছে নরম মনে হচ্ছে না, একদমই নরম না, একদমই শুভ্র না, একদম শক্ত পাথর বলছে, তাই একটা পাথর বলছে কি, একটার পর একটা পাথরের মতো, পর পর পাথরের মতো তার কাছে চাপ পড়ছে এই বছরগুলো, যেন মানে একটার পর একটা বছর তার কাছে এসে চলেছে, কিন্তু তার প্রেমিক তার কাছে ফিরে আসছে না, বছরগুলো নেমে এলো তার মাথার উপরে, তার মাথার উপরে চিন্তার ভার হয়ে ফিরে আসছে এই বছরগুলো, একটার পর একটা বছর ফিরে আসছে। এরপরে কি বলছে দেখো, তারপর যুদ্ধ এলো, এরপর কবি যুদ্ধের কথা বলছে, ওই যে যুদ্ধে, যে যুদ্ধে তিনি গিয়েছিলেন কবি, এবং কবি তার যুদ্ধের জায়গাতে ফিরিয়ে নিয়ে চলে যাচ্ছেন আমাদেরকে, চিন্তা ভাবনা, আমাদের ছবি, একটা মনের মধ্যে ছবি আঁকো, যে জিনিসগুলো বলছি তোমাদের মনের মধ্যে একটা চিত্র এঁকে নাও, একটা ছবির মতো করে সাজিয়ে নাও সেই জিনিসগুলোকে, চোখ বন্ধ করে শোনো, দেখে শোনো, যাই করে শোনো না কেন, একটা চোখের মধ্যে চিত্র মতো করে সাজিয়ে নাও এই ছবিটাকে, যেটা বলছি, যেই গল্পটা শোনাচ্ছি, ঠিক আছে। তারপর কি বলছে, তারপর যুদ্ধ এলো, তারপর যুদ্ধ এলো, এবার যুদ্ধের পালা, রক্তের এক আগ্নেয় পাহাড়, কি রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, যুদ্ধটা এমন ভাবে এলো মনে হচ্ছে রক্তের এক আগ্নেয় পাহাড়, আমরা আগ্নেয়গিরি দেখেছি তাই তো, আগ্নেয়গিরি থেকে লাভা যখন ছড়িয়ে ফুলে ফেপে যখন বাইরে বেরিয়ে আসে, সেই রকমই ভাবে যুদ্ধ হয়েছিল, এবং যুদ্ধের ফলে এতটা রক্ত ছড়িয়েছিল, সেই রক্তের যে বন্যাটা বয়েছিল মনে হচ্ছে একটা আগ্নেয়গিরি থেকে সেই লাভা বেরিয়ে আসছে, তাই বলছি রক্তের এক আগ্নেয়গিরির মতো, আগ্নেয় পাহাড়ের মতো সেই যুদ্ধ হয়েছিল, তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, শিশু আর বাড়িরা খুন হলো। এই লাইনটার মধ্যে দিয়ে দুটো কথা বোঝাচ্ছে, আমরা দুটোই তোমাদের আলোচনা করব, ঠিক আছে। শিশু বলতে কি বলা হচ্ছে, শিশু বলতে সাধারণত আমরা যেই সেই জায়গায় যে স্থানে যুদ্ধটা হচ্ছে, যেখানে সেইখানকার কথা বলছে, ঠিক আছে, সেখানে শিশুরাও বাদ পড়লো না, সেখানে শিশুরাও বাদ পড়লো না সেই যুদ্ধে, মানে কচি শিশুদেরকে মরতে হলো সেই যুদ্ধে। আর বাড়িরা বলতে কি বলা হচ্ছে, বাড়িরা বলতে সেই বাড়ির নারীদের কথা বলছে, সেই বাড়ির মহিলাদের কথা বলছে, তাদের সাথে তারাও খুন হলো, সেই সাথে শিশুদের সাথে শিশুদের মায়েরাও খুন হলো, সেই বাড়ির মহিলারাও খুন হলো, তাই বলছেন এই যে যুদ্ধ হলো, যুদ্ধ কি ভালো জিনিস, যুদ্ধ তো ভালো না, সেটা তো খারাপের প্রতীক, তাই না, তাই বলছেন শিশু আর বাড়িরা খুন হলো, এই যুদ্ধে খুন হলো শিশুরা আর বাড়িরা, এবং এর একটা অন্তর্ভাবনাও রয়েছে যেটা আমরা আলোচনা করতে পারি। শিশু বলতে এখানে কি বলা হচ্ছে, শিশু বলতে এই যে যারা গিয়েছিল যুবকদের বলা হচ্ছে, যারা আগামী প্রজন্ম, আগামী প্রজন্মকে, যারা দেশকে এগিয়ে নিয়ে যাবে, যারা দিনকে চালাবে, যারা সমাজকে চালাবে, এই যে সেই শিশু বলতে সেই যুবকদেরকেই বলা হচ্ছে, যেই যুবকরা যুদ্ধে গিয়েছিল, সেই যুদ্ধে তো তারাও মারা গিয়েছিল, তাই না, তাই বলা হচ্ছে সেই যুবকদেরকে, যারা সেই যুদ্ধে নেমেছিল, যারা লাখে লাখে মানুষে মানুষে যারা যুদ্ধে সেই নেমেছিল, হ্যাঁ, গৃহযুদ্ধে। তারপরে কি বলছেন, বাড়িরা, এই বাড়িরা শব্দতে কি বোঝাচ্ছে, বাড়িরা বলতে সেইখানকার, সেইখানকার যত বাড়ি ছিল, সেই যুদ্ধে তো যুবকেরা গেলই, সেই সাথে সেখানকার বাড়িঘর যত ছিল সব তছনছ করে দিল, সেই বাড়িগুলোও রেহাই পেল না, সেখানকার বাড়িগুলো ধ্বংস হয়ে পড়লো, তাই না, যুদ্ধে তো আমরা কি জানি, যুদ্ধাতে বোমা গুলি বারুদ এইসব হয়তো, তো সেখান থেকে কি কেউ রক্ষা পাবে, ঘর বাড়িও রক্ষা পাবে না, সব ধ্বংস হয়ে যাবে, তছনছ হয়ে যাবে, তাই বলছেন যুবকরা যারা যুদ্ধে গিয়েছিল তারা তো শেষ হলো, তাদের সাথে সাথে সেখানকার সেই বাড়ি ঘরগুলোও খুন হলো, তাই বলছে এই দুটো জিনিসই বোঝাচ্ছে এই লাইনের মধ্যে দিয়ে, ঠিক আছে, এই লাইনগুলো দিয়ে প্রশ্ন আসতে পারে, তোমরা এগুলো মনে রাখবে, ঠিক আছে। এরপরে কি বলছে চলো জেনে নিই, সেই মেয়েটির মৃত্যু হলো না, কোন মেয়েটির, ভালো করে দেখো, সেই মেয়েটির মৃত্যু হলো না, অর্থাৎ যাকে কবি
ছেড়ে এসেছিলেন তার প্রিয়তমাকে, যাকে বাড়ির দরজায় যাকে বাড়ির দরজায় অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে এসেছিলেন, সেই মেয়েটির মৃত্যু হলো না। সবার মৃত্যু হলো, কিন্তু সেই মেয়েটির মৃত্যু হলো না। তাই বলছেন। এরপর দেখো কি সুন্দরভাবে এখানে দেবতাদেরকে, দৈববাণীকেও কিভাবে সুন্দরভাবে টানছেন। দেখো কি বলছে, সমস্ত সমতলে ধরে গেল আগুন। বলছে সমস্ত সমতলে, নিচে সমস্ত সমতলে, সমান যে তল সেই সমতলে সব জায়গাতে সমানভাবে সব জায়গাতে আগুন ধরে গেল। চারিদিকে থই থই হই হই রই রই ব্যাপার। যুদ্ধতে কেউ শান্তিতে থাকতে পারবে না। যখন যুদ্ধ হয় তার কি সেই দেশের মানুষজন কি শান্তিতে থাকতে পারে? সেখানকার মানুষজন কি শান্তিতে থাকতে পারবে? চারিদিকে রই রই হই হই ব্যাপার ছড়িয়ে পড়বে। তাই বলছেন সেই রকমই সমস্ত ধরে গেল আগুনে, সেই জায়গাটা, সমতলটা, সমস্ত জায়গায়, সেই দেশটা, সমগ্র জায়গায় ধরে গেল আগুন, হই হই রই রই। আগুন বলতে এখানে হই হই রই রই ব্যাপারকে বোঝানো হয়েছে। হ্যাঁ, শান্ত হলুদ দেবতারা, শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে। কারা এখানে? শান্ত হলুদ দেবতারা বলতে কাদেরকে বোঝানো হয়েছে? শান্ত হলুদ দেবতা কেন বলা হচ্ছে এখানে? একটা হলুদ বলতে এখানে দেখো, শান্ত হলুদ বলতে এই দেবতা বলা হচ্ছে। দেবতাদেরকে শান্ত হলুদ কেন বলা হচ্ছে? কারণ দেবতাদের দেখবে আমরা বিভিন্ন মন্দির, তাই তো, মন্দির মসজিদ যাই দেখি না কেন, সেটা বিভিন্ন বহু যুগ, হাজার হাজার পুরনো বহু যুগ ধরে তো সেখানে রয়েছে, সেই জায়গায় স্থাপত্যটা রয়েছে। তাই বলছে যে শান্ত হলুদ দেবতারা হাজার বছর, এই যে হাজার, যারা হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল, এই যে ডুবেছিল ধ্যানে মানে মন্দির মসজিদে ডুবেছিল, উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। দেখো কি বলছেন, উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। অর্থাৎ এই মন্দির মসজিদও রেহাই পাচ্ছে না সেখানে। কি সুন্দর একটা দৈবাত্মকে তিনি তুলে নিয়ে আসছেন। দেখো কি বলছেন, তারা আর স্বপ্ন দেখতে পারলো না, তারা আর স্বপ্ন দেখতে পারলো না। আমরা এখান থেকে এই লাইনটাকে একটু বুঝে নেব ভালো করে, চলো। বলছে শান্ত হলুদ দেবতা, আমরা কি বললাম, দেবতারা এই যে আমরা মন্দির মসজিদ যেগুলো আছে আমরা জানি, সেগুলো তো হাজার বছর ধরে রয়েছে, অনেক অনেক বছর পুরনো স্থাপত্য, তাই তো। সেটা কি রয়েছে? পাথর হিসেবে রয়েছে। মন্দিরে দেখবে বিভিন্ন মূর্তি, যেগুলো দেখবে শিবলিঙ্গ বা অনেক মূর্তি যেগুলো রয়েছে, সেগুলো তো পুরনো স্থাপত্য, অনেক অনেক দিন ধরে রয়েছে, হাজার হাজার বছরের পুরনো। তো সেই জিনিসগুলোকেই বলা হচ্ছে প্রাচীনত্ব, একটা প্রাচীন। এই যে শান্ত হলুদ, আর প্রাচীনের প্রতীকই হচ্ছেন এই হলুদ। হলুদ বলতে মনে রাখবে প্রাচীনের প্রতীককে এখানে বোঝাচ্ছে, ঠিক আছে, প্রাচীনত্বকে বোঝাচ্ছে। সেই প্রাচীন যুগের, যে প্রাচীন অনেক পুরনো পুরনো দিন থেকেই যে স্থাপত্যগুলো, মন্দির মসজিদে যে মূর্তিগুলো রয়েছে, সেগুলোকে বোঝাচ্ছে। শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, মানে ধ্যানে ডুবেছিল, সেই মন্দির মসজিদের মূর্তিগুলো ধ্যানে রয়েছে, এমন মনে হচ্ছে না? যারা লড়েও না চড়েও না, মনে হচ্ছে ধ্যানে রয়েছে এক সমান হয়ে এক মনে, তাই না? দেখবে বিভিন্ন ঋষিদেরকে যখন ধ্যানে বসে থাকেন, তারা লড়াচড়া করেন না, যতই ঝড় বৃষ্টি আসুক না কেন, তারা সেই অবস্থায় সেখানে এক মনে বসে তপস্যা করে, তাই তো। সেই রকমই মনে হচ্ছে সেই পাথরের মূর্তিগুলো তপস্যায় রত হয়ে রয়েছেন, ঠিক আছে, তপস্যায় রয়েছেন। আর তাই বলছেন সেই তপস্যায় রত শান্ত মূর্তিগুলোকে হলুদ দেবতা বলা হচ্ছে। হলুদ দেবতারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়লো একদিন, একদিন এমন করে এই যুদ্ধটা হওয়ার ফলে উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। এই যুদ্ধটা বোমা বারুদ বিস্ফোরণ হওয়ার পরে কি হচ্ছে, মন্দিরও বাঁচছে না, সেগুলোও ধ্বংস হচ্ছে, সেইখান থেকে টুকরো টুকরো হয়ে সেই মূর্তিগুলো চারিদিকে ছড়িয়ে পড়ছে, আর স্বপ্ন দেখতে পারলো না তারা। এটাই বোঝাচ্ছে এই লাইনে, ঠিক আছে। এরপরে বোঝো কি বলছে, সেই মিষ্টি বাড়ি, এইবার তিনি ফিরে যাচ্ছেন, স্মৃতিচারণা করছেন তিনি। কি সুন্দর দেখো, তিনি অতীতে ফিরে যাচ্ছেন, অর্থাৎ তিনি যেখানে ছিলেন, যেখানে প্রিয়তমার সাথে দিন কাটিয়েছেন, সেই জায়গাটায় তিনি অতীতে বিচরণ করছেন, মানে অতীতে ফিরে যাচ্ছেন তিনি, তিনি তার ভাবনায় ফিরে যাচ্ছেন তিনি, ঠিক আছে। যেই দিনগুলি তিনি কাটিয়ে এসেছিলেন এতদিন, সেই ভাবনার মধ্যে তিনি যাচ্ছেন। কি বলছে, মিষ্টি বাড়ি, সেই মিষ্টি বাড়ি অর্থাৎ যেখানে তিনি থাকতেন, বাস করতেন, সেখানকার বাড়িটাকে মিষ্টি বাড়ি বলা হচ্ছে। সেই বারান্দা, ওই যে সেই বারান্দায় যেখানে তিনি ছিলেন, যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম। ঝুলন্ত বিছানা কেন বলা হচ্ছে? ঝুলন্ত বিছানা দেখবে, ঝুলনা আমরা যেগুলো দেখবে বাচ্চাদের, আমরা তো বাচ্চাদের, অনেক বাচ্চাদের ঘুমানোর জন্য দেখবে একটা ঝুলনা
কিনে আনি, তাই তো? তো সেই ঝুলনাগুলোকেই বলা হচ্ছে, যেগুলো বড়দের জন্য থাকে, দেখবে খাটিয়া হিসেবে টাঙানো থাকে, যেগুলোতে বসে আরামদায়ক একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়া যায়, সেই সব বিছানাগুলোকেই বলা হচ্ছে ঝুলন্ত বিছানা। সেই বিছানাতেই কবি একদিন শুয়েছিলেন, তাই বলছে তিনি স্মৃতিচারণা করতে করতেন বলছেন, সেই বারান্দায় যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, আর সেখানে কি ছিল, একটা গোলাপি গাছ ছিল। এখানে গোলাপি গাছ ছিল, দেখো আগে বলে দিই তারপরে বলছি। গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা। সেই পাতাটা কেমন ছিল, করতলের মতো। করতল বলতে কি বুঝবে তোমরা? কর বলতে আমরা হাতকে বুঝি, তাই তো? এই যে আমাদের হাত, এই হাত করতল, তল বলতে হাতের তলা, হাতের যেই তলাটা, ঠিক আছে? তো সেই হাতের তলাটা যেরকম ছড়ানো, আমরা যখন হাতটাকে ছড়িয়ে ছিটিয়ে রাখি চারিদিকে, সেই রকম ভাবে যেই রকম আমাদের হাতটা থাকে, চারিদিকে আঙুলগুলো ছড়ানো থাকে, তখন যেরকম আকার থাকে, সেই রকমই আকার ছিল সেই গাছটার, গোলাপি গাছটার পাতাগুলোর আকার ছিল, ঠিক আছে? গোলাপি গাছ বলতে তোমরা অনেকে গোলাপ গাছ বলতে পারো, কিন্তু এটা গোলাপ গাছ নয়, মনে রাখবে। আমরা যেই দেশের কথা বলছি সেটা হচ্ছে স্পেন দেশ, চিলির দেশ, ঠিক আছে? সেই দেশের গাছপালা কিন্তু অন্যরকম। আমাদের দেশের গাছপালা যেমন সবুজ হয়, সেখানেও সবুজ রয়েছে, না থাকা এমনটা নয়। আমাদের দেশে কিন্তু এগুলো খুব অল্প পরিমাণে দেখা যায়। দেখবে সেখানকার গাছ অনেক বিভিন্ন পাতাগুলো হয় কালারিং পাতা, ঠিক আছে? কোনো পাতা গোলাপি হয়, কোনো পাতা লাল হয়, কোনো পাতা হলুদ হয়, এরকম বিভিন্ন ধরনের সেই গাছ, বড় বড় গাছগুলোর পাতা হয়। কিন্তু আমাদের দেশে বেশিরভাগই সবুজ পাতা দেখতে পাই, ঠিক আছে? কিন্তু সেই দেশের পাতা, গাছের পাতা গোলাপি, তাই সেই গাছকে বোঝাচ্ছে। এখানে কিন্তু কেউ গোলাপ গাছ বলে ভুল করবে না জায়গাটাকে, ঠিক আছে? এখানে গোলাপি গাছ বলতে সেই স্পেনের দেশের গোলাপি এক ধরনের জাতীয় গাছকেই বলা হচ্ছে, ঠিক আছে? যেই গাছটার পাতা ছিল, দেখবে ছড়ানো করতলের মতো, মানে এক ধরনের আমরা বলতে পারি তাল পাতা যেরকম হয় না, তাল পাতা যেরকম ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেই রকমই ধরনের। তো করতলে বলতে আমরা হাতটাকে যেরকম ছিটিয়ে রাখি চারিদিকে, সেই রকম দেখতে যেমন হয়, সেই তলাটারই মতো তার পাতাগুলোও দেখতে ছিল। সেই জন্য সেই পাতাটাকেই বলা হচ্ছে গোলাপি গাছের পাতা, ঠিক আছে? আর কি বলছে, চিমিনি। চিমিনি বলতে কি, চিমনি বলতে সেই দেশে চিমনি, বাড়িতে দেখবে চিমনি থাকে একটা, দেখবে বিদেশে আমরা দেখতে পাই হামেশাই। আমাদের দেশে যেমন কাশ্মীরের দেশগুলোর দিকে রয়েছে, দেখবে বাড়ির মধ্যে একটা চিমিনি রয়েছে, ঠিক আছে? যেগুলোর আগুন ধরিয়ে রাখা হয় বাড়িকে গরম রাখার জন্য, এবং তার উপর দিয়ে যে চিমনিটা রয়েছে সেটা দিয়ে সেখানকার ধুঁয়ো গুলো বেরিয়ে যায়, ঠিক আছে? ফলে কারো ক্ষতি হয় না কিছু, ফলে ঘরটাকে গরম করে দেয় আগুন। তো সেরকমই একটা ঠান্ডা দেশ স্পেন, সেখানেও কি হচ্ছে, চিমিনি জ্বালিয়ে রেখেছে সেইখানে। তাই বলছে সেই বাড়িতে চিমিনি ছিল। প্রাচীন জল তরঙ্গ, এখানে বোঝো ভালো করে, প্রাচীন জল তরঙ্গ। এখানে জল তরঙ্গ আসলে কি, তরঙ্গ বলতে কি, যেটা কেঁপে চলেছে, তাই তো? আর জল তরঙ্গ, জলের তরঙ্গ, মানে এক ধরনের, এখানে জল তরঙ্গ বলতে এক ধরনের বাদ্যযন্ত্রকে বোঝাচ্ছে, ঠিক আছে? এটা মনে রাখবে, জল তরঙ্গ বলতে এক ধরনের বাদ্যযন্ত্রকে বোঝাচ্ছে। বাদ্যযন্ত্র কি, একটা বাজনা এক ধরনের। আমরা যেমন খোল, করতাল, ঢোল, বিভিন্ন গিটার, হারমোনিয়াম, এইসব বাজনাগুলো আমরা তো জানি। সেই রকমই একটা জল তরঙ্গ বলে বাজনা ছিল, যেটার মধ্যে জল ঢাললে একটা তরঙ্গ করে উঠতো, মানে একটা ঝনঝন করে উঠতো নাড়ালেই। তো সেটাকেই বলা হচ্ছে প্রাচীন, মানে বহু যুগ পুরনো একটা জল তরঙ্গ। বাদ্যযন্ত্রও ছিল তার বাড়িতে, সব চূর্ণ হয়ে গেল। সেই জিনিসগুলো সব আজ চূর্ণ হয়ে গেল, অর্থাৎ যুদ্ধে গেছেন কবি, সেগুলো আর নেই। থাকবে কিনা তিনি দেখবেন কিনা তার কোনো আশা নেই। সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। সেই জিনিসগুলো আগুনে জ্বলে গেল। এই যে যুদ্ধ হলো, যুদ্ধ হওয়ার ফলে কি হলো, সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, সব ধ্বংস হয়ে গেল। তার বাদ্যযন্ত্রটিও বাজলো না, বাঁচলো না। আর জ্বলে গেল আগুনে, পুরো সব জায়গা, সব দিকে আগুনে জ্বলে গেল সব দিনগুলো। তারপরে কি বলছে চলো, তারপরের লাইনে কি বলছে, এটা একটা, কি বলছেন, যেখানে শহর ছিল, দেখো যেই জায়গাতে শহর ছিল সেখানে ছড়িয়ে রইলো কয়লা কাঠ। লাইনটা বোঝো ভালো করে, দুটো কথা বলে দিচ্ছে সুন্দরভাবে। প্রথমে কি বলছে, যেখানে শহর ছিল, অর্থাৎ যেখানে শহর ছিল বলতে, যেখানে শহরে কি হয়, মানুষজনের গুঞ্জন হয় না, খুব ভিড় ভাড় খুব হয় না শহরে, দেখবে মানুষের সমাগম প্রচুর। তো সেই মানুষের ভিড়টাকেই বলা হচ্ছে যেখানে শহর ছিল, অর্থাৎ অনেক মানুষ ছিল, অনেক মানুষের সমাহার ছিল। সেখানে ছড়িয়ে রইলো কয়লা কাঠ, কাঠ কি বলছে, সেখানে কাঠ কয়লা, সেখানে ছড়িয়ে রইলো কি, কাঠ কয়লা। এই লাইনটার মধ্যে দিয়ে বলে দিচ্ছে সেই শহরে আর কেউ বেঁচে থাকলো না, অর্থাৎ তাদের যে লাশগুলো, লাশগুলো বেঁচে থাকলো, কাঠ কয়লা, অর্থাৎ মানুষের মৃত্যু, মৃতদেহগুলো পড়ে থাকলো। দোমড়ানো লোহা,
দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা। দোমড়ানো লোহা কেন বলছে? তাদের দেহগুলোকে বলা হচ্ছে, মানে কেউ কারোর সাথে এই যে যুদ্ধ হয়েছে ফলে কি হয়েছে, সব তো রক্তাক্ত একদম ভেসে গিয়েছে চারিদিক, চারিদিকে তো মানুষ মারা হয়ে কে কার উপরে পড়ে আছে, জড়ো হয়ে কে কার সাথে লিপ্ত হয়ে লেগে রয়েছে, মানে কিচ্ছু বোঝা যাচ্ছে না। তাই বলা হচ্ছে যে দোমড়ানো মোচড়ানো, মানে দমড়ে রয়েছে লোহা, তাদের দেহগুলো এমন ভাবে শক্ত হয়ে রয়েছে, মানে একটার সাথে একটা দমড়ে রয়ে গেছে এরকম একটা। মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা। মৃত পাথরের মূর্তি, মানে মূর্তিগুলোকে কেন বলা হচ্ছে মৃত পাথরের? এই যে পাথরকে কেন বলা হচ্ছে, পাথর তো একটা শক্তের প্রতীক, তাই তো? মৃত কেন বলা হচ্ছে? মৃত মাথাগুলোকে মূর্তির মতো, পাথরের মূর্তির মতো বীভৎস মাথা। এই যে মাথাগুলো রয়েছে, মৃত মাথাগুলো, এগুলো মরার ফলে কি হয়েছে, একরকম শক্ত হয়ে গেছে, অনেক দিন ধরে রয়েছে সেই মাথাগুলো, ঠিক আছে, একদম শক্ত হয়ে রয়েছে, মানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, মানে সেখানে আর জান নেই, প্রাণ নেই, সেই শরীরে আর রক্ত চলাচল করছে না যে সেটা আর সতেজ থাকবে, সেটা আর নরম থাকবে, সেটা মারা গিয়েছে, অনেক দিন আগে মারা গিয়েছে, সেটা এখন পাথরে পরিণত হয়েছে, ঠিক আছে। সেই পাথরে, তাই বলছেন মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা, রক্তের একটা কালো দাগ, রক্তের একটা কালো দাগ রয়েছে, সেই জায়গাতে রয়েছে একটা রক্তের কালো দাগ, মানে ওই যে মারা গিয়েছে, রক্তের দাগকে কালো কেন বলা হচ্ছে? কালক হচ্ছে একটা, মনে রাখবে, কালক, কালো কি, কালক তো একটা অশুভর প্রতীক, তাই না, খারাপের প্রতীক। এই যে যুদ্ধ হয়েছে, যুদ্ধটা তো ভালোর জন্য হয়নি, সেটা খারাপের জন্য হয়েছে, খারাপের প্রতীক, ওই জন্য বলা হচ্ছে সেটাকে কালো, সেই রক্তটা কোনো শুভর জন্য হয়নি, যে একটা নতুন দিক নিয়ে আসবে সেটার জন্য হয়নি, তাই বলছে রক্তের এই যে কালো দাগটা, সেটাকে কালো বলা হচ্ছে এই জন্য। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, দেখো বড় একটা লাইন বলে দিল এই মধ্যে দিয়ে, মানে এই লাইনটার মধ্যে দিয়ে একটা সমস্ত ভাবনাকে ফুটিয়ে তুললেন তিনি। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, মানে তার যে প্রিয়তমা, সে এখনো তার অপেক্ষাতেই রয়েছে, যে হ্যাঁ আমার প্রেমিক এখনো ফিরে আসবে, যুদ্ধ করে সে ফিরে আসবে, সে এখনো তার অপেক্ষায় প্রতীক্ষায় রয়েছে, সে প্রতীক্ষায় এখনো দিন গুনছে, মানে সে কতটা চাই তাকে, ভাবো তাদের প্রেমে কতটা মায়া রয়েছে, সে চিন্তা ভাবনাটাই তোমরা এখানে করতে পারো লাইনটার মধ্যে দিয়ে। বলছে সেই মেয়েটি আমার অপেক্ষায়, এখনো তার অপেক্ষায় রয়ে গেছে, এটাই বোঝাচ্ছে কবিতার মধ্যে দিয়ে, ঠিক আছে। তো পুরো কবিতাটা কি বলছে, পুরো কবিতাটা যদি জানতে চাই আমরা, বুঝবো প্রথমে কবি স্পেনের কবি, ঠিক আছে, নেরুদা হচ্ছে একজন স্পেনের কবি, এবং তিনি চিলি শহরে থাকেন, এবং তাকে পরে রাষ্ট্রদূত করা হয়েছে, পরে রাষ্ট্রদূত করা হয়েছে সেটা পরের কথা, কিন্তু যখন তিনি যুবক ছিলেন, সেই যুবককালে তাকে গৃহযুদ্ধে যেতে হয়েছিল স্পেনের হয়ে, ঠিক আছে, এবং সেই যুদ্ধে তিনি তার প্রিয়তমাকে ছেড়ে বেরিয়েছিলেন, এবং বেরিয়ে পড়ার ফলে সেই প্রিয়তমা চিন্তিত হয়ে পড়ে তার আশাতে, তার প্রিয়তম কখন আসবে, ঠিক আছে, এই আশায় তিনি বছরের পর বছর দিন গুনছে। এরপরে কি হচ্ছে, যুদ্ধ হচ্ছে, যুদ্ধ হওয়ার ফলে কি হচ্ছে, শিশুরা খুন হচ্ছে, বাড়ির, যেটা বললাম আগামী প্রজন্ম, সেখানকার বাড়িগুলোও খুন হচ্ছে, আর মৃত্যু হচ্ছে না কিন্তু মেয়েটার, কিন্তু মেয়েটি এখনো তার প্রতীক্ষায় করছে, কবির প্রতীক্ষায় রয়েছে। আর কি হচ্ছে, এই যে সেই যুদ্ধে কি হচ্ছে, সেই যুদ্ধে মন্দির ধ্বংস হয়ে যাচ্ছে, পুরনো প্রাচীন স্থাপত্য ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু মেয়েটি এখনো রয়েছে। আর কি হচ্ছে, তারপরে কি হচ্ছে, কবি স্মৃতিচারণায় চলে যাচ্ছেন তার মিষ্টি দিনের কথায়, তার সুখের দিনের কথায়, যে সুখে বহু বিলাসে তিনি দিন কাটিয়েছেন, আরামে দিন কাটিয়েছেন, সেই দিনগুলোতে চালনা করছেন, তারপরে আবার ফিরে আসছেন সেই যুদ্ধের ফল, যুদ্ধের ফলাফল কি হয়েছিল, মারা গিয়েছিল, কি হয়েছিল, লাশগুলো কিভাবে পড়ে আছে, সেই দৃশ্যই ফুটিয়ে তুলছে। তারপরে কি বলছে, তারপরে শেষ অংশে বলছে, যতই যাই হয়ে যাক না কেন, সেই মেয়েটি তার প্রতীক্ষায় এখনো রয়েছে। যুদ্ধ, এই যে যুদ্ধটা হলো, যুদ্ধ তো খারাপ হলো, যুদ্ধে কত কারো প্রাণ গেল, প্রাণ নিয়ে গেল, কারো তো কিছু ভালো হলো না, কিন্তু এই যে ভালোবাসা যে জিনিসটা, সেটা তার প্রতীক্ষায় এখনো রয়েছে, এটা একটা জীবন দান করছে, তার ভাবনায় নিমজ্জিত রয়েছে, একটা শুভ জিনিসের কথা বলছে এখানে, এটাই বোঝাচ্ছে এই কবিতার মধ্যে দিয়ে, ঠিক আছে, যেটা তর্জমা করেছেন নবারুণ ভট্টাচার্য, মনে রাখবে, ঠিক আছে, অনুবাদ করেছে বা তর্জমা করেছে এই কবিতাটা বাংলাতে নবারুণ ভট্টাচার্য। এই ছিল আমাদের আজকের কবিতার আলোচনা। কবিতাটা যদি ভালো লাগে লাইক করে দেবে একটা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে পরবর্তীতে ভিডিও ছাড়লে আবার তোমাদের কাছে পৌঁছে যায়, ঠিক আছে। চলো, আজকে এতটাই ছিল, পরবর্তীকালে আমরা আরেকটা ভিডিও নিয়ে আসবো, আরেকটা কবিতার, ঠিক আছে, চলো।